দীঘায় যেদিন ঢুকলাম না, যেটা চাইছিলাম একদম ওরকম ওয়েদার পেয়েছি, মুষলধারে বৃষ্টি। খুব আনন্দ করছিলাম, কিন্তু আনন্দর মাঝে যে এমন কিছু অপেক্ষা করছিল সেটা আমাদের পুরো পরিবারের থেকে অজ্ঞাত ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা দীঘার ঘটনা নিয়ে, তোমরা বুঝতেই পেরেছো। আর আমাদের দীঘার ঘটনা, পুরীর ঘটনা, হোটেলের ঘটনা কিন্তু জমজমাট। কারণ তোমরা খুব পছন্দও করো, আর সত্যি কথা বলতে এরকম ঘটনা সচরাচর কিন্তু পাওয়া যায় না। সিরিয়াস বলছি, তবে ঘটনাটা আজকে সবাইকে বলবো, মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। ঘটনার মধ্যে ছোট্ট করে একটা ভয়েস তোমাদের জন্য আমি শেয়ার করব, কারণ আমাকে দিদিভাই রিকোয়েস্ট করেছে ভয়েসটা কিন্তু দেওয়ার জন্য। সোনা বোন, কেমন আছো? আমি অনেক দিন পর তোমার সাথে যোগাযোগ করছি। আমার না ভীষণ হাঁটুতে ব্যথা হয়েছিল, কদিন খুব ভোগাচ্ছিল। আর্থারাইটিস আছে তো, প্রচণ্ড যন্ত্রণা হয়। আর আমি কোনো রকমে উঠে হেঁটে কোনো রকমে রান্নাবান্না করছিলাম, আবার বিছানায় মানে পুরো খুব কষ্ট হয়। কেমন আছো তুমি? আর তুমি কাজটা যেটা করেছো আমার বোনের, কাজটা বাড়ি পৌঁছায়নি তার আগেই মেয়ে একেবারে জলের মতো ঠান্ডা হয়ে গেছে। জয় বড় মা। সত্যি বড় মা যে কি আর তুমি যে কি, আমি তো সত্যি আজও বুঝলাম না, কিন্তু অনেক কাজ করিয়েছি, সব কাজ তোমার সাকসেসফুল। অপর্ণা দিদিভাই পাঠান, টালিগঞ্জে বাড়ি। দিদিভাই বলেন, বোন তোমার কাছ থেকে তো আমি প্রিটেকশন নিয়েছি, আর আমার সব কাজ হয়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। কি বলবো, তো দিদিভাই মাঝখানে ঘুরতে গেছিলেন, ওনার মেয়ে, জামাই, দিদিভাই, দিদিভাইয়ের হাজব্যান্ড, চারজন। বলছে আমার হাজব্যান্ড কয়েকদিন ধরে বলছে, দেখো দীঘায় তো জগন্নাথ দেবের যে মন্দির হয়েছে, হবার পরে যাইনি। সেই 2018 লাস্ট গেছিলাম দীঘা, তারপরে আর যাওয়া হয়নি। তো খুব মন চাইছে জানো, কারণ দেখো আমরা তো সোশ্যাল মিডিয়া সবাই ঘাঁটি, যারা করে তারা তো বেসিক্যালি ঘাটেই, যারা সোশ্যাল মিডিয়া করে না তারাও কিন্তু সব সময় ফোন থাকলে আমরা সোশ্যাল মিডিয়া ঘাঁটবই। তো দিদিভাই বলছেন, অপর্ণা দিদিভাই, যে বনু তোমার মানে দাদা ভাই এত পরিমাণে অবসর থাকলেই শুধু ফোন ঘাঁটবে। ওরম ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন কোন সময় দীঘার মন্দিরটা দেখেছে, জগন্নাথ দেবের যে মন্দিরটা হয়েছে, সত্যি খুব সুন্দর। আমিও গেছি হবার পর, সত্যি সুন্দর। বলছে, আমাকে বারবার করে বলছে যে অপর্ণা চলো না, মেয়ে জামাই আর তুমি আমি, আমরা চলো না ঘুরে আসি। মেয়ে জামাইকে একবার বলো না, কিরম লাগে না, মেয়ের বিয়ে হয়ে গেছে, দুজনে যাব। জামাইকেও বলো যদি ওরা চায়। তো মেয়ে জামাইকে আমি একদিন ফোন করে বললাম, মেয়ে বলল জামাইকে বলো, জামাইকেও বললাম, জামাই বলল মা আপনি মেয়েকে বলুন। চলো, মেয়েকে তো আগেই বলেছিলাম। তো যাই হোক, দুজনে সহমত দিল যে যাব। আপনারা ডেটটা ঠিক করুন, 1 সপ্তাহ আগে থেকে বলবেন, কারণ জামাইয়ের অফিস ছুটির ব্যাপার থাকে, বেশি দিন থাকতে পারবে না, 2 দিন। বলেই দিল, মা 2 দিনের জন্য আপনি দেখেন, যদি হয় যাব, আপনার মেয়েকে একটু বলেন। আমরা রেডি হয়ে মনে অগাধ আনন্দ নিয়ে দীঘা যাচ্ছি। সত্যি কথা বলতে আমি বারবার বলি, দীঘা হচ্ছে একটা আবেগ, দীঘা হচ্ছে বাঙালির সেকেন্ড হোম। আমরা দীঘা রওনা দিলাম। আমরা টালিগঞ্জ থেকে আমরা দীঘা, আমরা ধর্মতলায় আসি, ধর্মতলা থেকে আমরা বাস ধরে আমরা দীঘা যাই। দীঘা যাওয়ার পর আমার মেয়ে বলল, মা আমরা নিউ দীঘায় থাকবো। আমার স্বামী বলল, আমরা ওল্ড দীঘায় থাকবো। ওল্ড দীঘা নিউ দীঘার মাঝখানে হোটেল আছে। জগন্নাথ দেব যেখানে মন্দিরটা হয়েছে জগন্নাথ দেবের, ওর আশেপাশে। আমি বললাম যে জামাই কি বলো, মেয়ে বাবা দুজনের কথা আমি রাখলাম না, আমি বলি জগন্নাথ দেবের মন্দিরের আশেপাশে অনেক কিন্তু হোটেল আছে, আমরা সেই হোটেলেই থাকবো। তো সেখানে মেয়েও সহমত পোষণ করলো, আর বাবাও বললো ঠিক আছে চলো, মন্দিরেই তো ঘুরতে এসেছি, সমুদ্রে আর বয়স হয়ে গেছে, আমরা কি সমুদ্রে যাব, কি ঘুরবো। সেরম কথা মতো কিন্তু আমরা একটা হোটেল নিলাম, যেটা ছাদে উঠলে আমরা কিন্তু জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির আমরা দেখতে পারি। খুব সুন্দরভাবে দৃশ্য দেখা যায়, সেই মন্দিরের ধ্বজা দেখা যায়,
সেই মন্দিরের প্রাঙ্গণ দেখা যায়, প্রচুর লোকজন, কিন্তু বিকেলবেলা যদি আমি উঠে বসেও থাকি, যদি মন্দিরে নাও যাই, আমি কিন্তু দেখতে পাবো। তো সেরকম আমরা একটা হোটেল নিলাম। হোটেলের ভাড়া আমাদের পড়েছিল 2200 টাকা। তারা 2800 টাকা চেয়েছিল, আমরা অনেক কষাকষি দর করে 2200 টাকায় আসে দুদিনের বুক করি। 2800 টাকায় নিলে সকালের ব্রেকফাস্ট আমাদের ফ্রি ছিল, আর যদি 2200 টাকায় নিই সকালের ব্রেকফাস্টটা কিন্তু বাইরে দিয়ে খাবার খেয়ে নেবো। সত্যি কথা বলতে ওই দীঘা গেলে দীঘার সেই রোড সাইড যে কচুরিগুলো, ওরা যে এত সুন্দর করে কচুরিগুলো করে, পাতলা পাতলা বড় বড়, তার সাথে ওই মটরগুলো বেশ তাকিয়ে তাকিয়ে থাকে কিন্তু নরম, বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে বাইরে ওখানের খাবার বাড়িতে ওরকম হয় না, আবার বাড়ির খাবার কখনো দোকানের মতো হয় না। তো অনেক বছর আগে গেছিলাম, সেই 2018-এ, আর এই গেছি আমরা 2025-এর একদম এন্ডে। দিদিভাই বলছেন, বনু আমরা ওই রুমটা নিই, পাশাপাশি মেয়ে জামাই একটা, আর আমি আর তোমার দাদাভাই একটা রুম নিয়েছি। আমার মেয়ে ওই ওদের রুমটায় ঢোকা থেকেই বলছে, মা এই রুমটা আমার কিরকম লাগছে, ঠিক একটা কিরকম লাগছে, কিরকম লাগছে, কিরকম লাগছে, এটাই বলছে। কিরকম লাগছে সেটা আর বলছে না, কিরকম লাগছে। তো দিদিভাই বারবার করে বলছে কিরকম লাগছে বলতে, তোর কিরম লাগছে, ভালো লাগছে না? তাহলে বল, আমরা হোটেল অন্য কোনো জায়গায় বা এনাদেরই যদি কোনো রুম থাকে আলাদা, আমরা অন্য রুম নেব। তো জামাই বলছে, দূর ছাড়েন তো, আপনার মেয়ে সব কিছুতে এরকম করে, ভালোই তো রুম। এবার আমাদের যেরকম রুম, মেয়েদেরও কিন্তু, মেয়ে আর জামাইয়েরও সেরকম রুম, রুমে কিন্তু কোনো অসুবিধা নেই। যাই হোক, অনেক গুনগুন গুনগুন করার পর মেয়ে ওই রুমটাই কিন্তু থাকে। আমরা সারাটা দিন বলতে গেলে ঘুরি, সারাটা দিন উদয়পুর, তারপর ঢেউ সাগর, এখন তো নতুনত্ব সেই 2018-এ যা ছিল, আর আজকে 2025-26-এ গিয়ে দীঘা পুরো আকাশ আর পাতাল ডিফারেন্স। প্রচুর লোক, প্রচুর হোটেল, প্রচুর খাবার, হোটেল, বড় বড় রেস্টুরেন্ট হয়েছে, অনেক কিছু, আগে তো এসব ছিল না। আর এখন তো পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা করার পর মানে দীঘা একদম পরিবর্তন হয়ে গেছে, সিরিয়াস। অপর্ণা দিদিভাই বলেন, বোন আমরা দুপুরে লাঞ্চ করি, সারা দিন মোটামুটি ঘোরাঘুরি করে খাবারটা খেয়ে বিকেলবেলা আমরা মন্দিরে যাই। কারণ আমরা ভাবলাম আজকের দিনটা ঘুরে নিই, পরের দিনটা আমরা চন্দনেশ্বরের মন্দির আর একটু তালসারি এগুলো আমরা ঘুরবো, তারপরে তো রাতটুকুনি, পরের দিন আবার বেরিয়ে যাব বাড়ি, কারণ সবারই তো কাজকর্ম রয়েছে। দিদিভাই বলছেন, বনু সত্যি কথা বলতে আমরা সারাটা দিন ভালোভাবে খাওয়া দাওয়া, ঘোরা, আশেপাশে সব কিছু করি। যখন ক্লান্ত হয়ে বাড়ি আসি, মানে এবার বাড়িতে এসে আমরা রেস্ট করব, শোবো, ঘুমাবো, এবার রাতের বেলা কি খাবো। তো জামাই বলল, মা কোনো খাবার আগে থেকে মেনু ঠিক করতে হবে না, হোটেলে বললে ওনারা বলেছিলেন করে দেবেন। তো জামাই বলল, কিছু করার দরকার নেই মা, ওর থেকে ভালো আমরা রাতের বেলা ওই যখন রেস্টুরেন্টে যাব তখন কোনো একটা মেল খাবারে, কেউ মাংস খেলো, কেউ ইলিশ মাছ, কেউ পমপ্লেট মাছ খেলো, আমরা নিয়ে নেবো, আলাদা করে আর দরকার নেই। তা আমি বললাম ঠিক আছে, শরীর ঘুরে 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 এতটা দুর্বল হয়ে গেছে, সত্যি কথা বলতে আর ইচ্ছা করছে না যে বাইরে দিয়ে গিয়ে আবার মার্কেটে গিয়ে কোনো খাবার বানিয়ে নিয়ে আসি, কারোরই দিচ্ছে না। তো তোমার দাদাভাই বলল, ঠিক আছে চলো আজকের দিনটা হোটেলে রাতে খেয়ে নিই, দরকার হলে কালকে আমরা বিকালবেলা ওই যে আমাদের ওল্ড দীঘা রয়েছে, ওল্ড দীঘায় তো নেহরু মার্কেট বাজার আছে, ওখানে গিয়ে আমরা মাছ টাছ কিছু কিনে নেব। ওখানে গিয়ে আমরা মাছ টাছ কিছু কিনে, ওখানে তো রান্না করার জায়গা আছে, রান্না করিয়ে নিয়ে আসবো। ভালো কথা, কথা মতো কাজ হলো। এইবার রাতের বেলা যে যার মতো আমরা ওই 10টার মধ্যে খাবারটা খেয়ে নিই, রাতের বেলা খাবার টাবার খেয়ে রুমে যাই। রাত্রেবেলা আমি আর তোমার দাদা ভাই আমরা ঘুমাচ্ছি, তখন আনুমানিক কটা বাজে, বেশি না, ওই 1টা বাজে বাজে, মানে 1টা বেজে যায়নি, 12টা, 12:30, 1টা বাজে। হঠাৎ করে ফোন আসে, আর সত্যি কথা বলতে কোথাও গিয়ে মোবাইলে ফোন আসলে হঠাৎ করে মানে ভয় লাগে একটা, মানে বাড়িতে থাকলে কেউ ফোন করলো এটা কোনো ব্যাপার না। চলে গেলাম, কলকাতায় নানা রকম গাড়ির ব্যবস্থা আছে, রাতে গাড়ি পাওয়া যায়, কিন্তু
রাতের বেলা গাড়ি পাওয়া যায়, কিন্তু দীঘায় তো আর রাতের বেলা কিছু হলে কলকাতা আমি ফিরতে পারবো না, পারলেও সেটা একটা হ্যাপা। তো ফোনটা বাজে, আমি না ছেড়ে বেড়ে উঠে বসি। ও মা, উঠে দেখছি জামাই ফোন করেছে। আমি ফোনটা নিয়ে বললাম, হ্যাঁ বলো বাবা, কি হয়েছে? জামাই আমাকে বললো, মা একটুখানি রুমে আসুন তো, আপনি এসে গেটে নক করেন, আমি তো মানে রুমের লকটা খুলছি, আপনি আসেন তো। আমি বললাম, কী হয়েছে বলো তো? বলছে আসুন না। আমি সাথে সাথে তোমার দাদাভাইকে ডাকলাম, এই ওঠো ওঠো ওঠো, ওঠো তো, জামাই ফোন করছে কেন? বললো, জামাই ফোন করছে কেন? আমি বললাম, জানি না, ওঠো। তা যাই হোক, উঠে শতে শতে আমি মেয়ের রুমে গেলাম তোমার দাদাভাইকে নিয়ে। জামাইকে গেট নক করতেই জামাই বললো, মা। আমি বললাম, হ্যাঁ কী হয়েছে? দরজা খুললাম, ও মা দেখি মেয়ে তো ঘুমাচ্ছে। জামাই এত রাতে রাখলো কেন? মানে রুমে প্রবেশ করতেই ভাবলাম কি হলো, কিছু কি প্রবলেম হলো, না ওর কাজের ওখান থেকে কোনো সমস্যা হলো, তো ছুটি পায় না সেরকম। তখন আমাকে জামাই বলল, মা কিছুক্ষণ আগে আপনার মেয়ে কিরকম একটা নাকে নাকে চিৎকার করছিল, জানি না কিছু একটা বলছিল, ওর কি এরকম কোনো রোগ আছে? রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি করে। দেখুন মা, আমাদের বাড়িতে তো কোনো সময় এরকম হয়নি, ও এখানে এসে এরকম করছে। মা কি ব্যাপার বলুন তো? আমি বললাম, বাবা বাড়িতেও তো কোনো দিন এরকম করিনি, সত্যি কথা কোনোদিন বাড়িতে এরকম করিনি। আর তুমি আজকে ওকে নিয়ে প্রায় 1.5 বছর সংসার করছো, 1.5 বছরে তো কোনোদিন এইসব আমাকে তুমি বলোনি। যদি তোমাদের বাড়ি গিয়েও এরকম করতো তুমি তো আমাকে বলতে। কিন্তু এখানে এসে হয়তো সারাদিন ঘোরাঘুরি হয়েছে, খুব টায়ার্ড হয় না অনেকের সময়, অনেক দুর্বল হলে এরকম হতে পারে। আমাকে জামাই বলল, জানি না মা, আমার খুব ভয় লাগছিল। মা আপনি একটা কাজ করুন না, আপনি আপনার মেয়ের সাথে শুয়ে পড়েন, আমি পাশের ঘরে গিয়ে বাবা আমি শুয়ে পড়ছি, আমার খুব ভয় করছে। আর সত্যি কথা বলতে জামাই খুব ভীতু। মেয়ে অনেকবার এই নিয়ে অনেক হাসি আর কি ঠাট্টা করেছে, অনেক কথাই বলেছে, জামাই খুব ভীতু। এবার হয়তো ঘুম টুম হয়নি, সারাদিন ঘোরাঘুরি করেছে, কি কোনো ব্যাপারে হয়তো কোনো শব্দ করেছে মুখে, অনেক সময় হয় না। তো জামাই মেয়ের সাথে শোবে না, বলছে আপনি থাকেন, আমি বাবার সাথে যাচ্ছি। তো তখন তোমাদের দাদাভাই বলল, ঠিক আছে তুমি একটা কাজ করো অপর্ণা, তুমি মেয়েকে নিয়ে এই ঘরে শোও, আমি আর জামাই পাশে আমাদের রুমে শুচ্ছি। আমি ঠিক আছে যাও। ওরা পাশের রুমে চলে গেল, ভিতর থেকে বললো, মা জামাই বললো গেটটা লক করে নেন, কেউ আসলে খুলবেন না, ফোন করবেন আমাকে দরকার হলে তারপর খুলবেন। আমি বলছি, না না যাও, কি আর আসবে এত রাতে, আমাদের প্রবলেম লোকে কি কেউ জানে? যাই হোক, ও কিন্তু বাবার সাথে চলে যায়। এবার আমি মেয়ের পাশে শুয়ে রয়েছি। ঠিক 8 ঘন্টা পর মেয়ে ঠিক এরকম করছে, একটা বিকট এরকম ডাকলো। আমি আওয়াজটা করে দেখানোর চেষ্টা করছি, আমারই গা কাটা কাটা দিয়ে উঠছে। একটা বিকট ডাক যখন ডাকে, দিদিভাই কিন্তু সত্যি কথা বলতে ভয় পায়। দিদিভাই তো এরকম কোনোদিন ওনার মেয়ের মুখ থেকে আবার শুনিনি। আর দিদিভাই সত্যি কথা বলতে এইসবে একদম অবগত, দিদিভাই জানেনই না। দিদিভাই প্রচণ্ড ভয় পায়, ভয় পেয়ে জামাইকে ফোন করে। জামাই সাথে সাথে ফোনটা ধরে, বলছে কি বাবা, আমি বুঝতে পারছি না, ও খুব বিকটভাবে ডাকছে, কি ব্যাপার, তুমি একটুখানি এসো তো এই ঘরে, তোমার বাবাকে নিয়ে চলে আসো। তোমরা একটা কাজ করো, ওই ঘর থেকে চাদরটা নিয়ে আসো, নিচে শোও, আমি না মেয়ের সাথে শুতে পারছি না। বলছে, মা ঠিক আছে দাঁড়ান। তো ওরা আমাদের ঘর থেকে, যেই রুমটায় আমরা ছিলাম ওখান থেকে চাদর ছিল, চাদর আর একটা কভার ছিল, মানে আলমিরা মতো, ওর মধ্যে কাঠের আলমিরার ভিতরে ওই শীতের সময় গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট ছিল। তো নিয়ে আসে, ওরা এসে রুমের মধ্যে পাতে। বাইরে কিন্তু তখন বৃষ্টি হচ্ছে। সকালে যখন ঢুকেছি বৃষ্টি পেয়েছি, রাতে আবার বৃষ্টি পেয়েছি, সারাটা দিন দুপুর বিকেল সন্ধ্যা কিন্তু বৃষ্টি পাইনি, বৃষ্টি পড়ছে। তা ওরা নিচেটা পাতে পেতে শোয়। এবার ওরা যখন আসে তখন তো আমার আর কোনো ভয় লাগছে না, কারণ স্বামী আছে, আমার জামাই আছে, মেয়ে পাশে শুয়ে যদি ওরকম শব্দও করে আর ভয় পাওয়ার কিছু নেই। দিদিভাই বলছেন,
মেয়ের পাশে আমি শুয়ে রয়েছি। মেয়ে আমাকে দেখলাম হঠাৎ উঠে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার দিকে না এরকম করে দেখছে। আমি মাথায় হাত দিয়ে এরকম করে শুয়েছিলাম, মানে এরকম করে যে আমরা চিত হয়ে শুয়েছিলাম। হট করে আমি দেখছি মেয়ে আমার কাছে এসে এরকম করে তাকিয়ে রয়েছে। যখনই আমি দেখি, আমি তখন বলছি, এই মনা, তুই ওরকম করে তাকিয়ে রয়েছিস কেন রে? কি হয়েছে? হ্যাঁ, তুই এরকম করে কি ব্যাপার বলতো? কি হয়েছে? তুই দেখছিস মুখের কাছে শব্দ করছিস। তখন মেয়ে আমাকে বলছে, মা আমি কি শব্দ করেছি? আমি বললাম, কি শব্দ করেছিস? তখন জামাই বলছে, তুমি কি শব্দ করেছো? দেখো, তুমি এরকম কিছুই করেছো যার জন্য বাবা, আমি, তোমার মা বাবা রুম ছেড়ে এক রুমে আমরা সবাই বসে রয়েছি। তুমি যা খেল দেখাচ্ছ, বাপ রে বাপ! ওহ, আমি তো শুতেই পারলাম না। লাস্টে মাকে বললাম তোমার পাশে শুতে, আবার তুমি এরকম শব্দ করছো। মা আবার বাবাকে আমাকে ডাকলো, আমরা তো ওই ঘরে ছিলাম। যাই হোক, বলার পর দেখলাম ও চুপচাপ পাশ করে শুয়ে পড়লো, কোনো কথা বললো না। এবার রাত্রের বেলা কিছু কিছু জিনিস আমরা ফিল করেছিলাম, যেটা আমরা ওই মুহূর্তে ওই সময় ওখানে পেশেন্ট থাকার সময় আমরা জিনিসটাকে না সেরকম গুরুত্ব দিইনি। এইটাই হয় আমাদের সব থেকে জীবনের বড় ভুল, যেটা আমরা বুঝতে পারি অনেক কিছু, সেটা আমরা গুরুত্ব দিই না। বলছে একটাই কথা, যে রাতের বেলা আমরা তো নিচে শুয়েছি জামাইয়ের কথা মতো। অপর্ণা দিদিভাই বলছেন আমি আর মেয়ে উপরে শুয়েছি। জামাই আমাকে বলছে উঠে, মা একটা কিরকম আওয়াজ হলো না, ধাপ করে কিছু মেঝেতে পড়ার। ওরা মেঝেতে শুয়েছে, মেঝেতে শুলে পারে মেঝেতে আওয়াজটা ভালো বোঝা যায় কিছু পড়লে। আমি পাইনি। আমি তখন বললাম, কই না তো বাবা, আমি তো কোনো আওয়াজ পাইনি। কি আওয়াজ হয়েছে? বলছে, মা এটা কিছু ধাপ করে পড়ার শব্দ হলো। আমি বললাম, না আমি কিছু আওয়াজ পাইনি। যেটা পাইনি আমি কি করে বলবো যে পেয়েছি? এবার কিছুক্ষণ পর আমার কর্তা বলছে, এই অপর্ণা, আমার মনে হচ্ছে তুমি কি বাথরুমে ঢুকেছিলে? আমি বললাম, না তো। বলছে, বাথরুমের দরজাটাকে দাম করে বন্ধ করলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার চোখ লেগে গেছিলো, আমি জানি না। তখন আমি বললাম, দেখো বাইরে তো রীতিমতো বৃষ্টি হচ্ছে, হতেই পারে কোনো হাওয়া চলছে, দমকা হাওয়া কোথাও দিয়ে ঢুকেছে। আমরা তো আর ওই হোটেলে পরিবেশে থেকে মানুষ না, আমরা তো জানি না। হয়তো কোনো হাওয়া ঢুকেছে, হয়তো দরজায় এসে বাড়ি খেয়েছে ওয়াশরুমের, হতে পারে তার জন্য আওয়াজ হয়েছে। রাতের বেলা এরকম 2-3 বার অনেক রকমের কিন্তু আওয়াজ আমরা পাই, কিন্তু সত্যি কথা বলতে কোনো কিছু গা লাগাইনি। যাই হোক, রাতটা কোনো রকম ঘুমিয়ে না ঘুমিয়ে আধা আধুরা ঘুম হয় কাটে। সকালবেলা মেয়ে ওঠার আগেই আমরা পাশের রুমে চলে যাই, আমি আর ওর বাবা গিয়ে আমাদের রুমে শুয়ে পড়ি। মেয়ে আর জামাই সকালবেলা উঠলো, একদম মেয়ের কিচ্ছু মনে নেই। জামাই আমাকে আগেই বলল, মা মেসেজ করে, মা ওর কিছু মনে নেই, রাতের কথা ওকে কিছু বলবেন না, কারণ আজকে রাত থাকতে হবে, হতে পারে জানলে পারে ও আরও ভয় পাবে, অনেক কিছু করতে পারে। আমি বললাম ঠিক আছে। রাতের বেলা সত্যি কথা বলতে মানে পরের দিন সারাদিন আমরা চন্দনেশ্বরের মন্দির এদিক ওদিক সেদিক ঘুরি। রাতের বেলা মেয়ে আর জামাই, মেয়ে জামাইয়ের রুমে রয়েছে, আমরা আমাদের রুমে খাওয়া দাওয়া করে বসে আছি। আমাকে তোমাদের দাদাভাই বলছেন যে কালকে কি হলো বলো তো, কিছু বুঝতে পারলে? কালকে প্রচণ্ড ভয় লাগছিল, এরকম তো হবার না। কি হচ্ছিল? মেয়েকে তো আমরা কোনো দিন এরকম আওয়াজ করতে, এরকম ডাকতে তো কোনো দিন শুনিনি। কি হচ্ছিল বলো তো? আমি তখন বললাম, কি করে বলবো বলো তো কি হচ্ছিল। সত্যি কথা বলতে যাকগে দুক্কা দুক্কা করে রাতটুকুনি আজকে পার হোক, কালকে তো আমরা চলেই যাব। আর বলে রাখি, আমরা কিন্তু বাসের টিকিট যেদিন বেরোবো তার আগের দিন আমরা বিকেলবেলা কিন্তু সব তুলে রাখি, মানে টিকিট বুক করা হয়ে গেছে আমাদের, আমরা পরের দিন চলে যাব। রাতের বেলা জামাই আবার ফোন করে। আমি বলছি, কি গো, জামাই তো আবার ফোন করেছে। এবার বলছে, মা আপনারা
দরজাটা খোলেন মা, আমি আসছি। বলতে বলতে ফোনটা কাট করে দিয়ে আমি বললাম, কি হলো, তুমি আসছো কেন, এই দেখো তো কি হলো। বলতে বলতে জামাই আমাদের রুমের দরজায় টোকা দিচ্ছে খুব জোরে জোরে। আমি সাথে সাথে গিয়ে ধড়বড়িয়ে উঠে আমি দরজাটা খুলি, আমাদের রুমের হোটেলের। আমি বললাম, কি হয়েছে? ও তো সে হাউমাউ করে কাঁদছে। এ কি, ঘুরতে এসে জামাই কাঁদছে, এ কি? আমি বললাম, কি হয়েছে বাবা, তুমি কান্নাকাটি করছো কেন, কি হয়েছে? বলছে, মা আমার মনে হচ্ছে রুমটা গন্ডগোল আছে মা, আপনি চলেন, আমি আর ভয়তে যাচ্ছি না। শুনে হয়তো অনেকেরই খুব অদ্ভুত লাগবে যে নিজের মেয়ের এরকম অবস্থা শুনে মা যাচ্ছে না, আমার সাহসী কুলাচ্ছে না, আমি যাবো কি, আমার ভয় লাগছে। তখন মেয়ের বাবা মানে তোমাদের দাদাভাই তখন বলছে, জামাই তুমি আমার সাথে চলো। জামাই বলছে, আমি ঢুকবো না, আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, আমি যাব না। সেই কোনো রকমে মানে কি বলবো, দরজাটা খুলে দেখছি আমার মেয়ে। যা দেখেছি না, জীবনেও কারোর সাথে এরকম না হোক, কেউ কোনোদিন এরকম মানে পরিস্থিতিতে না পড়ুক। আমার মেয়ে বিছানা থেকে 2 হাত এরকম করে যদি মানে মাপো, বিছানা থেকে 1 হাত 2 হাত এতটা উপরে শূন্যে ভাসছে রুমের মধ্যে। আমরা দরজা বন্ধ করে আর ভিতরে ঢোকার কারোর কোনো সাহস হয়নি। দরজা বন্ধ করে চিৎকার চেঁচামেচি শুরু করি, হাউ মাউ করে চিল্লাচ্ছি আমরা, কি হচ্ছে, কি করব, মেয়েটা তো ফেসে গেছে রুমে, ওর হুঁশই নেই, ও ঘুমাচ্ছে ওরকম চুল ছাড়া, নাইটি পরা, ও ঘুমাচ্ছে কিন্তু শূন্যে ভাসছে। এটা কি করে হয়? আমরা তো এগুলো হিন্দি মুভি, ইংলিশ মুভিতেই দেখেছি এরকম হতে। দিদিভাই বলছে, বনু ওই সময় তোমার দাদাভাই বলছে রিসেপশনে চলো। তখন প্রায় রাত 2টো বাজে। রিসেপশনে কাউকে ডেকে তুলতে পারি না, কেউ ওঠে না, কেউ না। লাস্টে মানে ইচ্ছাকৃত উঠিনি, বুঝতে পেরেছি যেখানে হোটেলের আরও যারা ওই হোটেলের রুমে রয়েছে, আদার্স রুমে, তারা উঠে গেল। আর হোটেলের যারা ম্যানেজার রয়েছে, হোটেলের বয় যারা রয়েছে, তারা উঠছে না। এটা কি কখনো পসিবল? এটা তো ইম্পসিবল না। তারা কেন উঠবে না? তারা উঠছে না। দিদিভাই বলছে, বনু আমরা তখন ওই আশেপাশের যে রুম ছিল, তারা বলছে, কি হয়েছে, আপনারা রাতের বেলা এত চিৎকার চেঁচামেচি করছেন, কারোর কি শরীর খারাপ, কিছু হয়েছে? তখন আমরা সবটা বললাম, বলার পরিস্থিতিতে নেই তবুও বললাম। তখন ওনারা বলছে, ঠিক আছে চলুন তো। এবার ওর মধ্যে একজন ওখানে ছিল ডক্টর, তো সে বলল ঠিক আছে চলুন। তার সাথে আরও হোটেলের, আমাদের হোটেলের রুমের 2-3টে পরিবার তারা বেরিয়ে আসে, প্রায় তখন 10-12 জন আমাদের নিয়ে। আমরা গেলাম মেয়ের রুমে। মেয়ে তখনও ওরকম শূন্যে ভাসছে। প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে চোখে দেখছে আমার মেয়ে ওরকমভাবে শূন্যে ভাসছে। ডক্টর তখন বলল যে অন্য কিছু ব্যাপার আছে এখানে, বুঝতে পারছি। উনি তখন বলছেন অন্য কিছু ব্যাপার আছে। আমি ডক্টরকে বললাম যে দেখুন, যেরম করে হোক আমার মেয়েকে আপনারা থেকে একটু সুস্থ স্বাভাবিক করেন। আমরা মেয়েকে নিয়েও তো যেতে পারছি না, মেয়ে তো শূন্যে ভাসছে, নিশ্চয়ই তো কেউ তুলে রেখেছে, কেউ নিশ্চয়ই তুলে রেখেছে। আর ওর মধ্যে যখন আমরা রুমের তো দরজার সামনে ছিলাম, যখন দরজা খুলে একে একে ওই 10-12 জন যখন রুমে পা দিচ্ছি না, তখন জানলাগুলো বাইরে বাইরে দিয়ে, কোনোভাবে জানলায় হাত করার মতো না, বাইরে দিয়ে ওই রুমের যেখানে আমার মেয়ে রয়েছে, রুমের জানলাগুলো কেউ বাইরের দিক দিয়ে দাম দাম করে পেটাচ্ছে। বাথরুমের দরজা মানে হঠাৎ ছিটকানি লাগানো ছিল, ছিটকানি ছিটকে ভেঙে পড়ে গেল মেঝেতে রুমের মধ্যে। সেই দরজা মানে সমানে বন্ধ হচ্ছে, খুলছে, সেই মনে হচ্ছে ভেঙে যাবে। এবার আমরা তখন একটাই ভয় পাচ্ছি যে কোনো ক্ষতি হয়ে গেলে তখন আমাদের তো মানে অন্য একটা পুলিশ টুলিশ হয়ে যাবে, অন্য একটা চাপ হয়ে যাবে। তখন হোটেলে যারা ওই সময় বেরিয়ে আসে, তখন তারা বললো আপনারা এত চাপ নেবেন না, আমরা সবাই আছি। অনেকে ভিডিও করেছে, আমরা ভিডিও টিডিও করিনি ওসব। তখন বললো চাপ নেবেন না, কিছু একটা ব্যবস্থা অবশ্যই হবে। ওর মধ্যে গিয়ে ডক্টর আমাকে বলল, মানে অপর্ণা দিদিভাইকে বলছে, আপনার মেয়ে তো, আপনি যান, আপনার মেয়েকে গিয়ে আপনি ডাকুন, আপনার মেয়ের গায়ে স্পর্শ করুন। আপনি জামাইকে বলল, যদি ডিসব্যালেন্স হয়ে যায় তুমি ধরবে, কেন মাথা ফেটে যেতে পারে,
ছিটকে পড়ে যেতে পারে অন্যদিকে। মানে ও তো এখন পুরোটাই স্লিপিংয়ে আছে। একটা দুর্ঘটনা ঘটানোর জন্যই তো এগুলো করছে, কিছু অদৃশ্য কোনো শক্তি। ওই সময় দিদিভাই গিয়ে মেয়েকে জাপটে ধরে, মেয়ে থপ করে বিছানায় পড়ে যায়। ওই সময় নিয়ে উঠে দেখে হোটেলের রুমে পুরো লোক, যাদেরকে মেয়ে চেনেই না। মেয়ে তখন বলছে, মা এত লোক কেন মা, এনারা কারা? আমি তখন বললাম, বাবা কিছু না, তোমার শরীরটা খুব খারাপ হয়েছিল, আমরা ওনাদের ডেকেছি, সেই কোনো রকমের মেয়েকে আমাদের রুমে নিয়ে আসি। সকালবেলা ঝামেলা কাকে বলে, যত রাতের বেলা ওই হোটেলের রুমে যত পর্যটক ছিল সবাই আমাদের সাথে সঙ্গ দিয়ে রিসেপশনে গিয়ে ম্যানেজারকে ডাক করিয়ে রীতিমতো পুলিশ করার মানে ধমকি করতামও আমরা। তারপরে রীতিমতো মানে মারমুখো হয়ে গেছে, মানুষ ধরে ওদের পেটাবে। ওরা কোনো কথাই বলছে না, মুখে কুলু, একদম কুলু দিয়ে বসে আছে। ওরা বলছে আমাদের তো এরকম, আমরা ভাড়া দিচ্ছি, আমাদের তো এরকম কোনো রকম খবর নেই, এর আগে তো কেউ কমপ্লেন করেনি, আপনারা বলছেন। এবার যদি আমরা একা হতাম ওরা বিশ্বাস করতো না। রাতের বেলা 10-12টা মানুষ তিনটে রুম থেকে বেরিয়েছিল, তারা সাক্ষী। তারা ভাবলো এতগুলো মানুষ হোটেলের, যখন বলছে আরও হোটেলের মানুষ জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন হোটেলের লোক ভাবছে এ তো ফেঁসে যাব। তখন তারা বলছে যে এই নিন আপনাদের একদিনের ভাড়া, আর একদিনের ভাড়া আমরা দিয়ে দিচ্ছি, আপনারা তো আজকে চেক আউট করবেন, আপনারা চলে যান। তখন দিদিভাই বলছে আমরা তো চলেই যাব, থাকবো নাকি, আমরা থাকতে এসেছি, আমরা তো চলেই যাব। এই হোটেলের রুম যদি লক না করো, এই হোটেল আমরা পুলিশ কেস করব কলকাতায় গিয়ে, এই হোটেল কিন্তু তোমরা পুরো সিল করিয়ে দেবো যদি রুম তোমরা ভাড়া দাও। পরে দিদিভাইরা স্টেপ নিয়েছিল, পরে কিন্তু ওই হোটেলের রুম কাউকে ভাড়া দেওয়া হয় না, এখনও ভাড়া দেওয়া হয় না। ওই হোটেল ওরকম মানে হোটেল ভাড়া দেওয়া হয়, ওই রুমটা কিন্তু লক করা আছে। এবার একটা কথা বলি, আমি জানি তোমরা যারা ঘটনাটা শুনলে চূড়ান্তভাবে সবার মনে প্রশ্ন জাগছে যে কোন হোটেল, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি জানি। আমি তোমাদের বলে দিচ্ছি, আমি দুঃখিত, কারণ কিছু নিয়ম থাকে যেই নিয়মের বাইরে আমিও যেতে পারি না। আগে একটা সময় আমি তোমাদেরকে হোটেলের নামগুলো বলে দিতাম। আমি তো দীঘায় যাই, প্রচুর মানুষ দীঘার হোটেলের, বা আমার সাথে অনেকেই যোগাযোগ করেছে এই নিয়ে, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। আমি কোনো হোটেল বা কারোর পেটে লাথি মারতে পারি না। আমি কিন্তু হোটেলের নাম কাউকে বলতে পার্সোনালিও পারবো না, কারণ এরকমও হয়েছে আগে, যখন আমি নাম বলতাম না তখন বলে দিতাম যে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো। এরকম হোয়াটসঅ্যাপ করেও আমি অনেককে বলেছি, তারপরেও কিন্তু ঝামেলায় আমাকে পড়তে হয়েছে, যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় সব কিছু আনি না। অনেক কারণেই অনেক ঝামেলা আমাদের ফেস করতে হয়, কোনো দিন যদি তোমাদের সামনে আনি না তোমরা অবাক হয়ে যাবে। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো বলবে। তোমাদের সাথেও যদি কোনো জায়গায় কোনো রকম ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, চলো আমরা এবার কমেন্ট পড়বো। চলো আমরা একে একে এবার তোমাদের নামগুলো পড়বো। প্রথম নাম করেছো গীতা দাস, আয়ান হালদার, পিন্টু ঘোষ, তারপর কমেন্ট করেছো চম্পারানী দাস, আচ্ছা, হোয়াইট কিং বনু, রূপা দে, এইচপি ঘোষ, আচ্ছা, হোয়াইট কিং বোন, ঝুমা চ্যাটার্জি, সুদীপ্ত ব্যানার্জি, রূপা ব্যানার্জি, কিউট দিশা ব্লগ কমেন্ট করেছো, সন্তুর দুনিয়া, তারপর কমেন্ট করেছো পায়েল মণ্ডল, কেমন আছো পায়েল বোন, অনেকদিন পর, তারপর সুদীপ রয়, শ্রাবণী হাজরা, অর্চনা দত্ত, প্রিয়াঙ্কা দাস, অনুরত্ত দাস, সুমনা ভট্টাচার্যা, তারপরে আমাদের কমেন্ট করেছো পাপ্পু দে ভাই, মিষ্টি ছোট্ট বোন সোহিনী রয়, ডালি দেবনাথ দিদিভাই, প্রদীপ দাস, সোমা ঘোষ, তারপর কমেন্ট করেছো কাকলি রয়, লিপিকা হালুই কমেন্ট করেছো, কাজল সাহা, শুভঙ্কর ঘোড়ই, পিঙ্কি দাস, তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ কমেন্ট করেছো, শর্মিলা চক্রবর্তী কমেন্ট করেছো, কৃষ্ণা ধারা, তারপরে সুস্মিতা মণ্ডল, চৈতালি চক্রবর্তী, সুনিতা চন্দ্র,
তারপরে কমেন্ট করেছো শ্রাবন্তী কোলে, বহুদিন পর, কেমন আছো বোন। তারপর শিলা চ্যাটার্জি। তারপর কমেন্ট করেছো বনানী কর্মকার দিদিভাই, সুজাতা দাস, পাপ্পু দে ভাই, মধুমিতা ভৌমিক, শম্পা মিত্র, জলি হাজরা দিদিভাই। তারপর হোয়াইট কিং বোন আবারও কমেন্ট করেছো কনফিউজড অ্যালিগেটার, আচ্ছা কমেন্ট করেছো। তারপর কিষানু মান্না বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, পাপিয়া ঘোষ কমেন্ট করেছো, দাস পরিবার থেকে সোমা, বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, সৌমিক সরকার, ঝুমা চ্যাটার্জি। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। এরকমই আমি বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট চাই। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি তোমাদের পড়ি, আমার খুব ভালো লাগে। যদিও অনেক বড় হয়ে যাবে বলে কমেন্টগুলো ধরে ধরে পড়ি না, নামগুলো বলে দিই। তো এখনের মতো আসবো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও আগামীকাল। সববার ওপর মায়ের, বড় মায়ের আশীর্বাদ থাক। এখনের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।